গত বছর জুলাই মাসে সংগঠিত অভ্যুত্থানের পরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর গত মাসেই পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা ছিল এই সরকারের অগ্রাধিকার। গত 1 বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্যমাত্রা সামনে রেখে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং তারই ধারাবাহিকতা চলমান রয়েছে। দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ, শাকসবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে আলুর, যেটার এখন কৃষক দাম পাচ্ছে না। ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি। গত বছর আগস্ট মাসে দেশের 23টি জেলায় মারাত্মক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল, বা সময় মতো বীজ, সার ও প্রণোদনা দেওয়ায় কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন যে গত বোরো মৌসুমে প্রায় 15 লক্ষ মেট্রিক টন ধান কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। 15 লক্ষ মেট্রিক টন ধান, যে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় রেখে যাওয়া সরকারের বকেয়া পরিশোধ করে চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে। আপনারা জানেন, আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না। এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয়, সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। কৃষি জমি সংরক্ষণ কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। এটার জন্য আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইনও আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা হয়তো আমরা করে দিয়ে যেতে পারবো আল্লাহ দিলে। কোনো অবস্থাতেই ফসলি জমি যেন নষ্ট না হয়, এই ব্যবস্থা করা হবে। বর্ধিষ্ণু জনগণের খাদ্য পুষ্টি নিশ্চিতে কৃষি জমি রক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মন্ত্রণালয় আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলি নতুন নতুন জাতের ফসল উদ্ভাবন করেছে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক। বিশেষ করে লবণাক্ততা, খরা সহনশীল ধান এবং বন্যায় সহনশীল ধানের জাত কৃষকদের মধ্যে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আপনারা জানেন যে এখন এই যে ধান যদি ডুবেও যায়, এটা 14 দিনের মতো যদি পানির নিচে থাকে, 14 থেকে 18 দিন, তারপরে আবার পানিটা কমে গেলেও কিন্তু ওই ধানটা নষ্ট হয় না। প্লাস হবে যে খুলনা অঞ্চলে কিন্তু লবণাক্ততা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই লবণাক্ততার ভিতরে যেন ফসল করা যায়, এই জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং খরা সময় যেহেতু এখন ডিপ টিউবওয়েলে না দিয়ে আমরা সারফেস ওয়াটার দিয়ে যেন খরা মৌসুমে যেন চাষটা করা যায়, এই ব্যবস্থা করা হচ্ছে। রপ্তানিমুখী কৃষিপণ্যের ক্ষেত্রে আমরা বিশেষ অগ্রগতি করেছি। উদ্যানজাত ফসল, আম, কাঁঠাল, সবজি, আলু রপ্তানির নতুন বাজার সৃষ্টি হয়েছে। যদিও গতবারের থেকে কিন্তু আলু রপ্তানি অনেক বেশি হয়েছে, বাট এবার যেহেতু উৎপাদন অনেক বেশি হওয়ায় কিন্তু আলু কিন্তু কোল্ড স্টোরে অনেক রয়ে গেছে। এই মৌসুমে চীনের বাজারে আম রপ্তানি নতুন দিগন্ত সূচনা করেছে। এইবারে প্রথম মতো আমরা কিন্তু চীনে আম রপ্তানি করেছি, এবং আগামীবার থেকে আমরা মনে হয় কাঁঠালও রপ্তানি করতে পারবো আল্লাহ দিলে। এবং আমরা এই কৃষি পণ্যের জন্য নতুন নতুন বাজারও আমরা খুঁজতেছি। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার একটা মনিটরিং টিমও করতেছে, এবং কৃষি বিতরণ, সেচ ও সার সহায়তাও অব্যাহত রয়েছে। অনেক কাকে বলে যে সারের মূল্য বৃদ্ধি, সারের কোনো ধরনের কোথাও দাম বাড়ানো হয় নাই। গত অগ্রগতি এবং কৃষিবান্ধব নীতি এবং গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আমাদের কৃষক ভাইদের অবদান ফল।
ভবিষ্যতে আমরা কৃষিকে আরও টেকসই এবং রপ্তানিমুখী করতে চাই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষি প্রযুক্তি উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষকদের আয় বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। আমি এখন আপনাদের সামনে কৃষি মন্ত্রণালয়কে বিগত 1 বছরে উল্লেখযোগ্য কার্যক্রম সম্বন্ধে সংক্ষেপে তুলে ধরছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, যেহেতু বছরে এইবার কৃষিখাতে কিন্তু আপনাকে একবারই ডাকছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো প্রতি সপ্তাহে দেখা হয়, এই জন্য একটু ধৈর্য ধরে শুনতে হইব। গত 1 বছরে 88,55,000 ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ, চারা এবং অন্যান্য সহায়তা বাবদ 893 কোটি 20 লক্ষ টাকা আমরা প্রণোদনা হিসেবে দিয়েছি কৃষকদের। দুই 2024-25 অর্থ বছরে আমন 165 লক্ষ মেট্রিক টন, আউশ 27 লক্ষ মেট্রিক টন, বোরো 226 লক্ষ মেট্রিক টন, মোট 419 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে। এর মধ্যে ফ্র্যাকশন আমি এগুলি বলি নাই, ফ্র্যাকশনটা। আলু 115 লক্ষ মেট্রিক টন, গম 10 লক্ষ মেট্রিক টন, ভুট্টা 73 লক্ষ মেট্রিক টন, পেঁয়াজ 44 লক্ষ মেট্রিক টন, রসুন 7 লক্ষ মেট্রিক টন, আদা 2 লক্ষ মেট্রিক টন, কাঁচামরিচ 16 লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। এখানে আমি ওই ফ্র্যাকশনগুলি বলি নি। সারের বকেয়া ছিল 20,691 কোটি টাকা, যা আমরা যেই পুরাটা আমরা পরিশোধ করে দিয়েছি। এটা কিন্তু বিদেশের কাছে আমাদের একটা ঋণ ছিল। প্লাস ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন বিএডিসিকে সার ক্রয়ে $200 মিলিয়ন ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করছে। ইতিমধ্যে $100 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমাদের সচিব মহোদয় আমরা গেছিলেন, এটা একটা নূতন আমাদের কিন্তু দিগন্ত উন্মোচন হয়েছে। প্লাস আপনারা জানেন যে এই কেমিক্যাল সার ব্যবহার বেশি করলে জমির যে টপ সয়েল এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা জৈব সারের দিকে একটু বেশি আমরা জোর দিচ্ছি, এবং ভবিষ্যতে এই কেমিক্যাল সার কমায় যেন জৈব সারে বেশি দেওয়া যায়, এই ব্যবস্থা করা হচ্ছে। তারপরে গত 1 বছরে 2,646 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প গ্রহণ হয়েছে, 3টি পরিমার্জন ও 2টি প্রকল্প বাতিল করা হয়েছে। এই যে অনেকগুলি প্রকল্প আমরা নিয়েছি, আবার আমরা কিছু প্রকল্প যেটা আমরা বলছি যে এই মুহূর্তে আমাকে দরকার নেই, ওইগুলি আমরা কিছু কিছু প্রকল্প কিন্তু বাদও করে দিছি। শাক সবজি সংগ্রহের জন্য 100 মিনি কোল্ড স্টোর আপনাকে আমরা বলছিলাম, এই পর্যন্ত মনে হয় 24টা হয়ে গেছে। আমরা অক্টোবরের আগে আমরা মনে হয় 100 মিনি কোল্ড স্টোর হয়ে যাবে, এবং আরও আবার আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি এই শাক সবজি সংরক্ষণ করার জন্য। আর প্লাস আমরা এয়ার ফ্লো মেশিন এবং আলুর জন্য বিশেষ ঘর, এগুলি আমরা কিন্তু ব্যবস্থা করতেছি। 8,000 দেওয়া হয়েছে এয়ার ফ্লো মেশিন। যেহেতু কৃষকরা আলুর দাম পাচ্ছে না, এই জন্য আমরা এই কোল্ড স্টোরে হিমাগার গেটে কিন্তু 22 টাকা করে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম, এবং কৃষকদের থেকে 50,000 মেট্রিক টন আলু আমরা ক্রয় করব। বাট এই ব্যবস্থাটা নেওয়ার পরেও কিন্তু আলুর দামে ওইরকম কোনো হেরফের হয় নাই। তো আমরা চাচ্ছি যে আলুর দামটা আরেকটু বাড়লে কৃষকরা কিছুটা উপকৃত হবে। আমাদের বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে 4টা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্লাস আমাদের কৃষি পণ্যের রপ্তানি আয় প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে, এবং ফল এবং সবজি চাষের উন্নত কৃষিচর্চা অনুসরণ করেছে 15টি ফসল, যথা আম, কাঁঠাল, পেয়ারা, বেগুন, বটবটি, লাউ, পটল, কাঁচা পেঁপে, আলু, বাঁধাকপি, চিচিঙ্গা, করলা, কচুরলতি, আনারস, লেবু, এবং জিএপি প্রোটোকলের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। দেশে উৎপাদিত আঁশ তুলা কৃষিপণ্য হিসাবে আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি। পরিবেশ রক্ষায় আকাশমণি ইউক্যালিপটাস চারাগুলি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। যে আপনারা এটার ক্ষেত্রে খুবই সহযোগিতা করছেন, ইউক্যালিপটাস এবং এই যে কী বলে আকাশমণি, যে এইগুলি যে পরিবেশের জন্য ক্ষতিকর, এগুলি যেন আস্তে আস্তে উঠে যায়। আমাকে সচিবালয়ের ভিতরে দেখবেন ইউক্যালিপটাস আছে, তারপরে আমাদের যে ওসমানী উদ্যানে দেখবেন লাইন ধরে ইউক্যালিপটাস লাগানো। এটা একবার ফেজ আউট হয়ে গেলে এখানে আর নতুন কোনো এই চারা আসবে না।
টেকসই আধুনিক কৃষি ও সবার জন্য পুষ্টি খাবার নিশ্চিতে কৃষি উন্নয়নের রূপরেখা পরিকল্পনা 2025 থেকে 2050 তৈরি করা হয়েছে। বিনা বাড়ি বিআরসি উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত কৃষকদের হাতে সময় মতো পৌঁছানো হয়েছে। নতুন বীজ উদ্ভাবনের জন্য দ্রুত মাঠে পৌঁছাতে সমন্বিত বীজ ব্যবস্থা পরিকল্পনা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে প্রতিটি ভূমি মৌজাকে ডাটাবেজের আওতায় এনে সার, বীজ, বালাইনাশক, সেচ এবং ফসলের বৈচিত্র্য, আবহাওয়া ও রোগ ও বালাইনাশক কৃষি সংশ্লিষ্ট সকল তথ্য সন্নিবেশিত করে একটি মোবাইল অ্যাপস, খামারি অ্যাপস কিন্তু চালু করা হয়েছে। আপনারা জানেন এই খামারি অ্যাপসটা নিয়ে ওখানে ধরলে ওই জমিতে কি ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার লাগবে ওটা ওই খামারি অ্যাপের মাধ্যমে তারা জানতে পারবে। আর কৃষকদের পণ্য যারা নিশ্চিতকরণের জন্য কৃষকরা কিন্তু অনেক সময় তাদের ন্যায্য মূল্যটা পায় না, এই জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে। আর বীজ ব্যবস্থাপনা অনলাইন ভিত্তিতে করারও পরিকল্পনা করা হয়েছে। যেমন ধরেন বীজের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই বলছি যে আমাদের আলু সারপ্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি নতুন ধরনের একটা আলু বীজ উদ্ভাবন করা যায় যেটা দিয়া ইটা হবে, এই যে কী বলে চিপস, আমাদের আলুতে কিন্তু ওই রকম চিপসটা ভালো হয় না এবং প্লাস আমাদের আলুটা আবার এক্সপোর্ট হয় না, যেটা আমার আলুতে মধ্যে পানির পরিমাণ নাকি বেশি থাকে। আমরা এই জন্য নতুন ধরনের বীজ এনে যেন এক্সপোর্টও বাড়ানো যায় এবং আমাদের আলু দিয়ে যেন ভালো চিপস হয়। এই কিন্তু আমাদের আলু দিয়ে চিপস হয় না হয়, কিন্তু বাট ভালো কোয়ালিটির চিপসটা আমাদের আলু দিয়ে হয় না। আপনারা তো ধৈর্য ধরে আমার কথা তো শুনছেন, এখন আমি আবার তখন ধৈর্য ধরে আপনাদের কথা শুনবো। নীতিমালা অলরেডি হয়ে গেছে, এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতেছি। পরিবর্তনটা যে সময় ডিক্লেয়ার করবো ওই সময় সে সময় আমরা আপনাকে ডাকবো, নাহলে তো আজকে সব শুনলে তো সেদিন আসবেন না। ওইগুলি দেখবেন, ওই সময় বুঝতে পারবেন। আর দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় নাই, তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাঙেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায়তে যেন এই সার বিদেশি টাকায় কিনা সার কোনো অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসেবে দেয়, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে করবো কি, আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে না, ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। আরেকটা স্যার হচ্ছে যে হয়তো এক ডিস্ট্রিক্টের এইটা শোনেন, পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোনো অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। হ্যাঁ, কৃষি জমি সুরক্ষার আইনটা হলো খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে, এটা ভূমি উপদেষ্টা যে উনি এটা হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। কোন জায়গায়? হ্যাঁ, এখন বাদশাহী বলে কোন জায়গাটা, না না না, আপনি যদি স্পেসিফিক বললে আমি ওই অফিসারকে এখনই ধরবো।
আমি ওই অফিসারকে ছাড় দেবো না। না না, গণমাধ্যমে না, আমার স্পেসিফিক বলতে হবে, যেহেতু তার এগেস্টে অ্যাকশন নিতে হবে। মানে এই স্পেসিফিক বললে তার এগেস্টে আমি বিভাগীয় ব্যবস্থা নিব। স্যার একটু অনুমতি নেব, এটা নিয়ে একটু প্লিজ একটু আমার কি হয়েছে, কে আমার এরকম একটা এক্সাম্পল বলেন। গণমাধ্যমে না, আপনারই তো গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, এই সবাই তো ডাকছি, আপনারই তো সব গণমাধ্যম, আমার কাছে তো আপনারই। আপনি স্পেসিফিক বলেন কার এরকম করেছে, সে হয়তো পয়সা খায় ওখানে বেশি, ওই জন্য বদলিয়ে গেছে, বলবে এইটা। আমাকে এরকম কোনো বদলিও করি নাই। আপনি দেখবেন কোনো দুর্নীতিবাজে যেসব পানিশমেন্ট দিবেন, সেই সময় বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করবে, সে সেসব সুফি সেজে যায়, যে আমার মতো সুফি আর কেউ নেই। কিন্তু সে তার আবার ওই বাড়ির হিসাবটা যদি আবার নিতেন, দেখে তার বিল্ডিং তরতর করে উঠে গেছে। একটু যদি স্যার অনুমতি নেই বলি, সারের বিষয়টা নিয়ে আমার একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আসলে যেটা বলেন যে সারের সংকট বা সারের কমতি আছে, বিষয়টা ঠিক না। এই জন্যে যদি টাকা দিলে বেশি সার পাওয়া যায়, তার মানে কিন্তু সার অ্যাভেলেবল, সিস্টেমের মধ্যে কিছু অব্যবস্থাপনার বিষয়টা আমরা আমাদের দৃষ্টিতে, যেমনটা হচ্ছে যে খুচরা বিক্রেতা তারা আবার আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এরকম কিছু অব্যবস্থাপনা, যেটা স্যার বললেন। আরেকটা হচ্ছে এক ডিস্ট্রিক্টের সার কোনো কারণে যেখানে ডিমান্ড কখনো কখনো চলে আসছে, সেটা নিয়ে আমরা কড়া নজরদারি রাখছি। কিন্তু সার পর্যাপ্ত আছে, আগামী পুরা মৌসুমের যত সার প্রয়োজন আমাদের কাছে অলরেডি দেশের ভিতরেই আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সার লাগে সবটাই আছে, এবং তারপরের জন্য চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার আসছে। সারের কোনো সংকট হওয়ার কোনো কারণ নাই, কিন্তু কিছু সিস্টেমের কারণ হচ্ছে, যেটা যে ডিলারশিপের যে নতুন নীতিমালাটা আসছে, আমাদের মাননীয় উপদেষ্টা যেটা বললেন, এটা যখন আমরা করে ফেলবো, নতুন ডিলার নিয়োগ হয়ে যাবে, আর তখন কিন্তু খুচরা বিক্রেতা বলে কিছু থাকবে না, যেটা ডিটেল হয়তো পরবর্তীতে আমরা বলবো, অত ডিটেল আজকে হয়তো। আর ওই যে ওইটাও বলে দেন যে সৌদি আরবের সাথে দাম কত টাকা। আমরা যেটা করেছি যে আগে যেটা মানে সারের যে ডলারের যে সংকটগুলো ছিল, সেটা তো এখন আমাদের আর আল্লাহর রহমতে নাই। কিন্তু কোনো কারণে যদি কখনো ডলারে কোনো গ্যাপ থাকে, সেটা যাতে আর না কোনো সমস্যা ক্রিয়েট হয়, সেজন্য আমরা ওই ITFCর সাথে একটা চুক্তি করেছি, তারা আমাদেরকে $200 মিলিয়ন দিবে। মানে আমরা যখন ডিমান্ড করব তখন আমরা টাকাটা পাবো, পরে আমরা সরকার সেটাকে। আর প্লাস আমাদের জিএপি আগে হলো সোর্স ছিল হলো মরক্কো আর তিউনিসিয়া, এই জন্য আমরা এটার কিন্তু সোর্সও বাড়িয়েছি। আমরা এখন G2G বেসিসে আনছি। আমরা মানে আরেকটা যেটা বড় বিষয়, আমরা হয়তো প্রাইভেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্সি কমাচ্ছি, যেটা আপনি জানেন যে আমরা কত একটা টেন্ডার করেছি, যেটা স্যার ইঙ্গিত করলেন। আমরা একটা টেন্ডার যেটা হয়েছে, আগে যেটা নিয়ম ছিল যে আমরা যে পরিমাণ সার আমরা নিয়ে আসি, সেটা হয়তো লোয়েস্ট টেন্ডারের মধ্যে, মানে ফার্স্ট লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট, যেটাই থাকুক, জমি আমার ডিমান্ড অনুযায়ী আমরা তাদের কাছ থেকে সেটা নিতাম, ওই দামে নিতাম। আমরা এবার এসে প্রথমে স্যারের নেতৃত্বে, যেটা এই সরকারের সময়, আমরা বলেছি যে লোয়েস্ট যেটা থাকবে তাকে আমরা অফার করবো, ওটার সাথে অন্যরা যদি লোয়েস্টে আসেন, তাহলেই শুধু আমরা তাদের কাছ থেকে সারটা নিব। সেটা শেষ করতে দেন। তো সেটা করার প্রেক্ষিতে কিন্তু আমাদের গত বছর অনেক টাকা সাশ্রয় হয়েছে। এবার আমরা যেটা করেছি, নতুন নীতিমালা যে আরেকটু স্যারের নির্দেশনা এবং আমরা সার্বিকভাবে সমন্বিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে G2G বেসিসে যেভাবে সারগুলো আনি, সেটার সাথে আমাদের একটা কমিটি করে, আমাদের ইন্টারন্যাশনাল যে পাবলিকেশনগুলো আছে, সেই পাবলিকেশনকে মাথায় নিয়ে সেই কমিটির মাধ্যমে আমরা একটা সারের দাম নির্ধারণ করেছি, সরকারি আস্কিং প্রাইস, সেইটাকে ধরে আমরা কিন্তু এই সারের নেগোসিয়েশন করেছি যারা আমাদের কাছে টেন্ডার এসেছিল। সেটা এবার গতবারের সর্বনিম্ন চাইতে আমাদের যে গ্যাপটা হয়েছে, শুধু একটা টেন্ডারের মাধ্যমে আমরা 5,15,000 মেট্রিক টন সারের আমরা আমদানির জন্য আমরা টেন্ডার দিয়েছি। সেখানেই শুধু একটা টেন্ডার থেকে 233,61,43,43,000 টাকা সরকারের ক্যাশ সেভ হয়েছে। তো এটার জন্য কিন্তু হয়তো কারো একটু সংক্ষুব্ধতা ছিল, ভুল বুঝাবুঝি, হয়তো সংবাদ মাধ্যমে অনেককে ভুল তথ্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু সঠিক না। এবং আমরা এই শুধু সরকারের যে মানে আমরা চাই না কোনো সিন্ডিকেশন হোক, স্যার যেটা শুরুতে বললেন যে আমরা সারের সিন্ডিকেশন যাতে না হয় এবং কারোর উপর ডিপেন্ডেন্সি করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করে, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থা। এবং এতে সরকার অনেক অর্থের সাশ্রয় হয়েছে। আমরা যেভাবে চাচ্ছি ইনশাল্লাহ সারের কোনো ম্যানেজমেন্টের সামনে কোনো সমস্যা হবে না। আমরা সারের ট্রান্সপোর্টেশনের পুরো ম্যানেজমেন্ট আমরা অনলাইন সিস্টেমে যাব, এবং কোন এলাকায় কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে সেটা আমরা অনলাইনের সিস্টেমে দেখাবো। কোন সারটা কয় ঘন্টা পরে গিয়ে ডিলারের হাতে পৌঁছাবে সেটাও আমরা নিশ্চিত করবো, সেটা ওপেন পাবলিক হবে এক সময়। আমরা সেটা কার্যক্রম নিয়েছি, যেটা স্যার বলেন এই ব্যবস্থাপনাগুলো হচ্ছে। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, গতকাল ইন্ডিয়া থেকে একটা নিউজ পেপার, একটা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সেখানে রেজিস্ট্রি নিতে হবে, তা এই ব্যাপারে আমাদের সাবজেক্ট না। এই কৃষির সাথে না না, এটার সাথে আমাদের না, এই চাউল আমদানিটা হলো কৃষি খাদ্য মন্ত্রণালয় করে। হ্যাঁ, প্রতি বছর মানে সরকারের তরফ থেকে যে হিসেবটা দেওয়া হয় যে ধানের উৎপাদন, চালের উৎপাদন, যে সবসময় থাকে যে উদ্বৃত্ত, এটা না 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 ভাই, এই কথাটা আপনি বলেন যে আমরা গত এমন যে আমাদের কম হয়েছে আমরা বলছি,
এটা কথাটা কিন্তু ভাই ঠিক হয় না। আপনি কোন মিডিয়া থেকে আসছেন? এটিএন বাংলাতে আছে এটিএন এটা এই কথাটার সাথে আমি নিজে বলছি যে আমাকে ওই সে বন্যার পরে আমাদের আমন উৎপাদন কম হয়েছে, এই ভাইয়েরা সবাই আছে, এই বোনেরও আছে, আমি নিজে বলছি উৎপাদন কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সত্য কথা বলছেন। কীটনাশকটা হ্যাঁ না, উচ্চ মূল্য কীটনাশক অপব্যবহার হচ্ছে, এটা সত্যি কথা। বিধিমালা করা হচ্ছে। এটারও একটা বিধিমালা করে দিয়ে যাচ্ছি, এটা খুবই তাড়াতাড়ি। যেহেতু আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন, যেখানে কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর, এটা পরিবেশের জন্য। এখন যতটুকু পরিমাণ দরকার ওটা, প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে। হ্যাঁ, নকল কীটনাশক, হ্যাঁ এই নকল একটা হলো এটা আপনি সত্যি প্রশ্ন করছেন, কীটনাশকের দামও বেশি হয়েছে, নকল কীটনাশক এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য। একটু বলবো স্যার? বলে দিন। আচ্ছা, এটা নিয়ে একটু এটা নিয়ে কথা বলি, তাহলে মনে আপনাদের জন্য ক্লিয়ার হবে। কারণ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা যেটা করছি এখন, আমরা এই পুরা কীটনাশক বিধিমালাটাকে একদম একটা অ্যাবরাপ্ট একটা আমরা সংস্কার করছি, পুরা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। এটা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা অনেক কিছুতেই মানে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে। আমরা যেটা করেছি, যে আপনার একটু ধারণা দেওয়ার জন্য বলি, আমাদের বাংলাদেশে কৃষিতে যত রকমের কীটনাশক আসে, এটার 203 রকমের জেনেটিক ভ্যারাইটিসগুলো আছে, কিন্তু এই 203 রকমের আইটেমের মধ্যে এর ঔষধের ভ্যারাইটিস হচ্ছে প্রায় 8,000-এর উপরে। এবং এই যে 203 রকমের ভ্যারাইটি যখন 8,000 আসছে, তখন কিন্তু বিভ্রান্ত হয় কৃষকরা। আমরা এটাকে একটা রেশনাল করব, যেই পরিমাণ হওয়া উচিত, যেমন অন্য অন্য দেশের সাথে মিলে কী পরিমাণ হওয়া দরকার, সেটা একটা খুব শক্ত বিধিমালা হচ্ছে। নতুন আরও অনেকেই চাচ্ছিল, কিন্তু আমরা বলছি যে না, এটাকে বিধিমালা করে তারপরে আমরা বাড়াবো বা কমাবো। সেই সিদ্ধান্তটা যখন হয়ে যাবে, তখন আশা করি যে কীটনাশকের যে ব্যবস্থাপনাটা, অব্যবস্থাপনা আমি বলবো, সেটা অনেকখানি আমরা স্বাভাবিক করবো, এটা নিশ্চিত করবো। একইভাবে যেরকম সারের কথা আমরা বলেছি, কীটনাশক নিয়ে কিন্তু আমাদের কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ। না, সার্বিক ব্যবস্থাপনা সহ যেটা আছে, জাতীয় কমিটি আছে। জাতীয় কমিটি। স্যার, আমি একটু আপনার অবগতির জন্য বলতে চাই স্যার। ডিটেল দিয়ে দিবেন, এটা ভালো প্রশ্ন করছেন, এটা আমরা দিয়ে দিব। এছাড়া এটা দিয়ে শুনেন, এটার ভিতরে যদি কোনো ঝামেলা থাকে, এটা আপনারা আমাকে জানাইবেন। মৃত্তিকাতে 143 কোটি টাকা ব্যয়ে 4টা প্রকল্প, 4টা বিল্ডিং নির্মাণ করার কথা 2000 সালে শুরু হয়, 2020-এ আজকে এটা শেষ হওয়ার কথা 23 সালে, কিন্তু এখনো শেষ হয়নি। শুধু একটা বিল্ডিং কোন রকম হয়েছে, আর বাকিগুলো এইটা খুব সুন্দর প্রশ্ন করছেন। এইটা নিয়ে এই যে মৃত্তিকার যে আমাদের ওই এর নাম কি জানি, নাম কি, সাইমা ম্যাডাম, আমরাও করছি যে আজকে, প্লাস আমি ইসের সাথে কথা বলছি, এইটা তো করে তো পিডাব্লিউডি, তাদের সাথে কথা বলছি। আপনি একটা সূত্র প্রশ্ন করেছেন, আরে কথা তো আপনি সাংবাদিকদের তো ঢুকতে দেয় না কেন, আমি এটা বলতে পারবো না, অবশ্যই ঢুকতে দিবে। আর 2 নাম্বার, এটা নিয়ে আপনার কথা, আপনি যে কথাটা, আরে আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন। আমরা তো এই জন্য আজকে এই প্রশ্নটা এখানে উঠানো হয়েছিল। আপনি যে প্রশ্নটা করছেন সত্যি প্রশ্ন, এই জন্য আমরা যেটা পিডিটা আমরা জিজ্ঞেস করছি এটা কেন হয় নাই, এবং আর এইটা হলো প্রকল্পটা আমাদের, কিন্তু কাজটা করে দেয় হলো পিডাব্লিউডি। আমি বলছি যে এটার ভিতরে যদি আপনি এত না করতে পারেন, আমি যে আমাদের উপদেষ্টা আছে আদিলুর রহমান, তারও নলেজ আমি আনবো, যদি আপনি পিডাব্লিউডির আমি এটাও বলে দিচ্ছি। আর এর সঙ্গে যুক্ত হবে যে নুরুল হুদা নামে একজন নিম্নমানের কর্মকর্তা, বিদ্যুৎ সঙ্গে থাকেন এবং গাড়ি ব্যবহার করেন, যেটা জনগণের টাকা খরচ হয়। উনি কেন আলাদা থাকলে জিজ্ঞেস করুন। এইগুলি ক্ষেত্রে হয় কি স্পেসিফিক, এইগুলি আপনি আলাদা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের সম্বন্ধে দিয়ে দেন। অনেক কে গাড়ি ব্যবহার করলো কি, অন দেখা যাবো যে এই আমি রাস্তা দিয়ে যেতেছি, এই ভাইও হাইটে যেতেছে, আমি বলে ভাই উঠেন গাড়িতে, নিয়ে গেলাম। এখন উনি কেন গাড়িতে ব্যবহার করলো, এই ধরনের প্রশ্ন করলে তো মুশকিল। অনেক সময় গাড়িটা খালি আছে, ওই যে সেদিন গতকালকে দেখতে পারবেন ওই এয়ারপোর্টে ওই হাফিজও ছিল, তো হাফিজ কই, হ্যাঁ ওই যে আমি এয়ারপোর্টে নামার পরে চিটাগাঙে ওই দিছে আমার জন্য, ওই আমি আর হাফিজ উঠার পরে গাড়িটা ছেড়ে দিয়েছে, ওই গাড়ি, ওইটার মধ্যে ওই যে 7জন 8জন যাইতে, ওইটা কী গাড়ি করে রে, হ্যাঁ কি কয় রে, ওই যে গল্ফ কার দিয়ে দিছে। তা আমি দেখলাম অনেক হাইটে, আমি তাড়াতাড়ি গাড়ি থামাও, ওর সবাই নিয়ে নাও। এখন আমি তো অন্যেরও সবাই নিয়ে আসলাম। তখন যদি বলেন ভাই ওনার তো অথরাইজ নেই, এটা তো স্যার আপনার জন্য দিছে, আপনি কেন অন্যের নিয়ে নিলেন?
এটা তো না, অন্যের একটু উপকার হইলো, উনি ওনার হাঁটতে হইলো, ওনার মধ্যে একটা বাচ্চাও ছিল, একজন মহিলাও ছিল, এই উপকার করলে তো কোনো অসুবিধা নাই। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।